আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা টান বল এবং পুলি নিয়ে বেসিক আলোচনা করব। তার সাথে আমরা পুলির কিছু অ্যাডভান্স ম্যাথ দেখব যেখানে টানের কনসেপ্ট ইউজ করা হয়েছে। তো ভিডিওটা শুরু করা যায়। ভিডিও প্রথমে আমরা আগে জেনে নিই টান বলটা কি। টান বল হলো একটা অভ্যন্তরীণ শক্তি। যখন তোমরা কোনো দড়িকে টানো, যেমন ধরো এই যে হেডফোনের ওয়্যারটাকে টানতেছি, ঠিক আছে? এটা একটা বলে টানা হচ্ছে না, এটা কিন্তু নড়তেছে না নিজের জায়গা থেকে এই দড়িটা কিন্তু নড়তেছে না, কিন্তু এই দড়িটা কি টান টান হয়ে আছে। এর মধ্যে যেই বলটা কাজ করতেছে সেটা হলো আমার টান বল। এর কিন্তু কোনো ত্বরণ তৈরি হচ্ছে না, এর কিন্তু কোনো ত্বরণ বা কোনো দিকে গতি যাচ্ছে না। এখন কেন এটা হচ্ছে না? কারণ আমি উভয় পাশে সমান বল দিচ্ছি। ডান হাতে যদি 10 নিউটন দিই, বাম হাতে আমি 10 নিউটন দিচ্ছি, যার ফলে এটা নিজ জায়গায় স্থির আছে কিন্তু এটা টান টান আছে। বাট আমি যদি এই হাতে একটু বেশি বল দিই, তাই দেখো এইদিকে চলে আসছে, কিন্তু এটা এখনও টান টান আছে, কারণ আমি এই হাতে 10 নিউটন বলই দিয়ে রাখছি। তো এই জিনিসটা মনে রাখবা, টান হলো একটা অভ্যন্তরীণ শক্তি, যেটা কোনো একটা দড়ি বা কোনো একটা ওয়্যার পিলার যে কোনো একটা বস্তুকে টান টান করে রাখে। এখন টান বল তোমার বিমেও কাজ করতে পারে, টেনশন ফোর্স তোমার বিমে কাজ করতে পারে, মোটা কোনো স্ট্রাকচারের উপরও কাজ করতে পারে। এটা হবে না যে টান বল শুধু দড়িতে কাজ করে। কম্প্রেশন আর তোমার টেনশন ফোর্স অলমোস্ট সব জায়গায় কাজ করবে। তো এখন এখানে বলতেছে যে টান বলটা হলো তোমার অভ্যন্তরীণ শক্তি। এই টান বলটা সবসময় দড়ির থেকে বাইরের দিকে কাজ করবে, এখন দেখো এইখানে 3টা বস্তু আছে। এই 3টা বস্তুর উপরে যদি আমি বাহ্যিকভাবে এফ বল প্রয়োগ করি, একটা দড়িতে লাগানো আছে 3টা বস্তু, আর বাহ্যিকভাবে আমি এফ বল প্রয়োগ করতেছি, যার ফলে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তোমার সামনের দিকে আগাচ্ছে। এখন আমি বল প্রয়োগ করতেছি এখানে, এই বলটা প্রয়োগ করতেছি এখানে, কিন্তু এই দড়িগুলো টান টান হয়ে আছে, তাই না? দড়িগুলো যে টান টান হয়ে আছে তার একটা কারণ হলো যে এর মধ্যবর্তী একটা বল কাজ করতেছে, সেটা হলো টান বল বা টেনশন ফোর্স, যার ফলে M1, M2 আর M3 এই 3টা বস্তুই পরস্পরের সাথে কানেক্টেড আছে। এখন যদি আমি এই পুরোটাকে এই দড়ি ছাড়া কল্পনা করে আমি একটা বড় একটা বস্তু হিসেবে কল্পনা করলাম, যার মাস হলো M, আর এর উপরে বল কাজ করতেছে F, বল, আর এর ভর হলো M। এখান থেকে আমি ইজিলি ত্বরণটা বের করতে পারবো F/m এই সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? এইখানে কিন্তু আমি টান বলের কোনো কিছু আনি নাই। কেন আনি নাই? কারণ এটা হলো তোমার অভ্যন্তরীণ শক্তি নর্মালি এক্সটার্নাল অ্যাক্সিলারেশনের সাথে কোনো সম্পর্ক রাখে না। এক্সটার্নাল ফোর্সই তোমার এক্সটার্নাল অ্যাক্সিলারেশনের জন্য দায়ী। এই টান বলটা কি করতেছে আসলে? এই টান বলটা এই যে এটা তো একটা বড় একটা বস্তু হিসেবে কল্পনা করতেছি না, এর ভিতরে একটা পার্ট হলো M2, এই বড় বস্তুর ভিতরে একটা পার্ট হলো M2। এই যে তোমার টান T1, সে হলো এই বড় বস্তুর মধ্যে M2 কে টানার জন্য দায়ী। ওকে, M2 আর M3 কে টানার জন্য দায়ী, আবার M3 কে টানার জন্য দায়ী হলো তোমার T2। এটা ক্লিয়ার? যেমন এইটা তুমি আরেকভাবে বুঝতে পারো যে একটা বাসের মধ্যে তুমি যদি লাফালাফি করো, বাসের কিন্তু এক্সটার্নাল কোনো অ্যাক্সিলারেশন হবে না। বাসের মধ্যে তুমি ডানে যাও বামে যাও যাই করো না কেন, তোমার ওটা ভিতরেই কাজ করতেছে। তুমি ভিতরে একটা সিটকে ধাক্কা দিলা, তার মানে এই না যে তোমার বাইরের থেকে বাসটাও তোমার একটু সামনে আগাবে, এটা কোনো সময় পসিবল না, তোমার ভিতরের সিটটা আগাতে পারে। এই কারণে বলা হয় যে টান বল একটা অভ্যন্তরীণ বল। আর টান বলের একটা জিনিস আমি কেবলই বললাম যে উভয় পাশে তোমার সমান বল কাজ করবে। দেখো আমি এইখানে একটা বল প্রয়োগ করতেছি, আর এইখানে একটা, দেখো এই যে দড়িটা আছে, এই দড়িটাকে টান টান করতে হলে আমাকে দুই পাশে সমান বল দিতে হবে না? আমি যদি দুই পাশে সমান বল না দিই, এক পাশে বেশি দিই এক পাশে কম দিই, তাহলে কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে না? এই কারণে এটা টান টান করার জন্য আমার দুই পাশে সমান বল দেওয়া লাগতেছে।
টান বলের কনসেপ্টটাই হলো যে তোমার উভয় পাশে সমান বল হওয়া লাগবে। যদি তোমার এক পাশে বেশি হয়ে যায়, যেমন এখানে 120 নিউটন আর এক পাশে হলো 80 নিউটন, এক পাশে বেশি আছে, তাহলে এখন কি হতে পারে দেখো, তাহলে হবে যে তোমার 80 নিউটনই তোমার এখানে টান, 80 নিউটন এখানে টান, বাকি যে 40 নিউটনটা আছে সেটা হবে তোমার অ্যাক্সিলারেশনের জন্য দায়ী, সেটা তাকে এই দিকে অ্যাক্সিলারেটেড করবে, 40 নিউটনে এই পাশে টেনে নিয়ে যাবে। এটা ক্লিয়ার? আর টান বল যদি একটা রশির মধ্যে বা একটা দড়ির মধ্যে অন্য কোনো একটা অবজেক্ট না থেকে থাকে, তাহলে সেটা সবসময় সুষম দড়ি যদি হয়ে থাকে, তাহলে দড়ি বরাবর সব জায়গায় তোমার সমান টান বল থাকবে। যেমন এইখানে যে তুমি সিস্টেমটা দেখছো, এই সিস্টেমের ভিতরে কোনো গিট নেই অথবা কোনো বস্তু নেই, সেক্ষেত্রে এখানে তোমার পুরা দড়ি সব জায়গায় এই পাশে টি থাকলে, আচ্ছা, টান বল দড়ি থেকে বাইরের দিকে কাজ করে, এটা তোমার একবার সরি, টান বল বস্তুর থেকে বাইরের দিকে কাজ করে, কারণ এটা টান বল, টান টেনে আনতেছে। ওকে, বলটা কি বাইরের দিকে যাচ্ছে না, তো টান বাইরের দিকে কাজ করবে। দেখো এখন এই যে একটা ম্যাথ, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখানে যদি বলে থাকে যে এ ব্লক আর বি ব্লক, এ বি দুইটা ব্লক আছে, প্রথমটার এর মাস ধরে নিলাম এম এ, এর মাস ধরে নিলাম এম বি, আর জিজ্ঞেস করছে যে এম এর অ্যাক্সেলারেশন কি, এ ব্লকের অ্যাক্সেলারেশনটা কি হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। তখন করার চেষ্টা করি। দেখো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে, ওটা যদি করে আসো তাহলে এটা আরও অনেক ইজি হয়ে যাবে। এই বস্তুটা যে আছে এর ডাইরেক্ট নিচে বরাবর অভিকর্ষণ ত্বরণের কারণে এমজি কাজ করতেছে, তাহলে তল বরাবর কি কাজ করার কথা, এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আনত থাকে তবে এটা হবে এমজি সাইন থিটা। এই দিকে কি কাজ করতেছে, দড়ি আছে, দড়িটা কি এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে তোমার টেনে রাখছে না, এই ব্লকটাকে ভিতর থেকে টানার চেষ্টা করতেছে, তো এইখানে একটা টান বল কাজ করতেছে, সেটা আমি ধরে নিলাম টি, একটা টান বল কাজ করতেছে। আর যেহেতু এটা অসম্পূর্ণশীল, এই দড়িটা সম্প্রসারণ হবে না, সাথে এই দড়ির মধ্যবর্তী অন্য কোনো অবজেক্ট নেই, কোনো গিটও নেই, এটা হলো কপিকল তোমার টান বলের কোনো তারতম্য সৃষ্টি করে না। এখন ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি আঁকি এ ব্লকের জন্য, দেখো এর এক্স অক্ষ বরাবর দুইটা বল কাজ করতেছে, একটা টি আর একটা হলো অভিকর্ষণ বলের কারণে তার একটা উপাংশ, অভিকর্ষ বলের একটা উপাংশ এখানে কাজ করতেছে। আমি ওয়াই অক্ষটা কেন কাউন্ট করবো না, কারণ ওয়াই অক্ষটা আমার এখানে কাউন্ট করার দরকার হবে না, কারণ রিয়াকশন ফোর্স আর নিচের যে বলটা আছে এমজি কস থিটা এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, তো আমার এটা আসলে অ্যাকচুয়ালি দরকার পড়ছে না। তো সামনে যাচ্ছে তোমার এমজি সাইন থিটা, ত্বরণ সৃষ্টি হচ্ছে সামনে, আর পিছন দিকে টান ছিল আমার টান বল। তো ইকুয়েশন যদি আমি এখন লিখি কি আসবে, নেট ফোর্স এম এ ইকুয়াল টু লিখতে পারি ডমিনেটিংকে এমজি সাইন থিটা, ডমিনেটিং কারণ এই সামনে নিয়ে যাচ্ছে, টান বল একে আটকায় রাখতে পারেনি, তো এটা হলো তোমার ডমিনেটিং মাইনাস টান বল, ইকুয়েশন নাম্বার 1। দেখো এর যে ত্বরণ সৃষ্টি হবে বি ব্লকেরও কিন্তু সেম ত্বরণই সৃষ্টি হবে, এই জিনিসটা বুঝছো? কারণ দেখো দড়ি যেহেতু একটা অসম্প্রসারণশীল, তার মানে এই যদি এক্স ডিস্টেন্স অতিক্রম করে টি টাইমে, এই দিক থেকে তোমার এক্স ডিস্টেন্স অতিক্রম করবে টি টাইমে, এটা ফিক্সড, দড়ির লেন্থটা তোমার ফিক্সড আর এটা সেম রেটেই কমছে বা বাড়ছে, এই কারণে তোমার এইদিকে যে ত্বরণ হবে এই দিকেও সেম ত্বরণ হবে। নেক্সট বি ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি।
এইখানে তোমার রিয়াকশন ফোর্স আর তোমার এই যে নিচে ভর যে আছে এম বি জি, এটা তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, এটা এ হবে। সামনে কি বল থাকে? সামনে দেখো এখানে ডমিনেটিং কে, এইখানে ডমিনেটিং হলো তোমার টান বল, এখানে তোমার ডমিনেটিং টান। তো এইখানে তোমার এম বি ইন্টু এ ইকুয়াল টু লেখা যায় টি, ঠিক আছে? এই টি এর ভ্যালু যদি এখানে ইনসার্ট করে দিই তাহলে আমি এ এর ভ্যালুটা পেয়ে যাবো না? এর ভ্যালু তখন আমি পেয়ে যাবো। তো এর ভ্যালু হবে তোমার এই যে একটা ম্যাথ একটু আগে যেটা করছিলাম সেটা হলো নর্মাল কপিকল ছিল, এটা হলো তোমার মুভেবল কপিকল, এটা হলো তোমার মুভেবল কপিকল। আগে তোমরা অ্যানিমেশনটা দেখে নাও, এটা কীভাবে কাজ করে। ক্লিয়ার? দেখো একটা জিনিস তোমরা যদি অ্যানালাইসিসটা করো এখানে হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে কি, দড়ি এখানে ফিক্সড, দড়ি সম্প্রসারণ হচ্ছে না, তার মানে দড়ির লেনটা বাড়তেছে না। বাট একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই দড়িটাকে ভাঁজ করে এবার রাখছো, দড়িটা ভাঁজ করে এবার রাখছো, এখন তুমি যদি এই দিক থেকে টানো, এই দিক থেকে টানো, তো এইখানে তোমার যতটুকু যাবে, দেখো এই যে আমি এবার টানতেছি, এখানে কি হচ্ছে, এখানে যদি তোমার 1 মিটার উপর ওঠে, দৈর্ঘ্য থেকে যদি নিচের থেকে এই জায়গা থেকে যদি 1 মিটার উপর ওঠে, এই দড়ি কি তোমার 2 মিটার ইউজ হচ্ছে না? ভালো করে দেখো হচ্ছেটা কি, এই দিকে তার অরিজিনাল পজিশনটা ছিল এখানে, এইখান থেকে সে এক্স মিটার নিচে নামছে, তার মানে কি এই দড়িটা এক্স মিটার নিচে নামানো লাগছে, আবার ইভেন এই পাশ থেকে তোমার এক্স মিটারই নিচে নামা লাগছে, দুই দিক থেকে আমার দড়ি দরকার হচ্ছে। অতঃপর এইখানে কতটুক পিছিয়ে যাবে, এইখানে কতটুকু উপরে যাচ্ছে, এইখানে যাচ্ছে তোমার 2x, দ্বিগুণ উপরে যাচ্ছে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? এখন যদি আমি টি টাইমে এটা অবজার্ভ করি তাহলে এইটার ত্বরণ যদি তোমার এ হয়, এটার ত্বরণ যদি তোমার এ হয়, তবে কি এটার ত্বরণ তোমার টুয়াইসে হতে বাধ্য না? এটা ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এইটা নিয়ে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। এইখানে একটা ওজন আমি ঝুলিয়ে দিলাম 1 কেজি ওজনের, এটা আমি বললাম 2 কেজি ওজন। বলা হচ্ছে যে এই যে এই ব্লকটা উপরে যাবে এ ত্বরণে, তবে এই ত্বরণের মানটা বের করতে বলছে, মানে এই ব্লকটার ত্বরণ বের করতে বলছে। তো এখন আমাদের বেসিক নিয়মে হলো যে তোমার আগে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা লাগবে, তারপর ইকুয়েশন অ্যাড করব। 2 কেজি ভরের যে ব্লকটা আছে তার জন্য আমি আগে অঙ্কন করে নিই। উপরে দিকে টান বল কাজ করবে, নিচের দিকে অভিকর্ষণ বলটা কাজ করবে টুয়াইস জি, ঠিক আছে? এ উপরের দিকে এ ত্বরণে গতিশীল, এই ত্বরণে যদি গতিশীল হয় তবে এটা আমি লিখতে পারি টুয়াইস এ ইকুয়াল টু ডমিনেটিং কে, এই ব্লকটা উপরে যাচ্ছে মানে কি টান বলটা আমার ডমিনেটিং, কারণ টান বলটাই ডমিনেট করে এটাকে উপরে নিয়ে যাচ্ছে। তো টুয়াইস এ ইকুয়াল টু টি মাইনাস টুয়াইস জি, এটা ক্লিয়ার? নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো এইখানে কয়টা দড়ি আছে, একটা দড়ি, দুইটা দড়ি, এইটা তোমার টি, এর টান টি, এর টানও তোমার টি, ক্লিয়ার? দুইটার টান যদি টি হয় তাহলে নেট টান কত হবে? নেট টান টুয়াইস টি হবে কপিকলের উপরে, ঠিক আছে? নেট টান হবে আমার 2t।
দ্বিতীয় অবজেক্টের জন্য আমি যদি ডায়াগ্রামটা অঙ্কন করি, নিচে যাচ্ছে তোমার 1 ইন্টু জি অভিকর্ষণ বলের কারণে, উপরে যাচ্ছে তোমার টোয়াইস টি টান বল। দেখো এ যদি উপরে যায় তাহলে এইটা কি নিচে যাবে না? নিচে যাবে, তার মানে নিচে এর যাওয়ার কথা হাফ এ ত্বরণে। কেন বলেছিলাম কি, এ যদি এক্স পরিমাণ নিচে নামে, এর টোয়াইস এক্স পরিমাণ উপরে উঠবে। তার মানে এ যদি এখন এ ত্বরণে উপরে যায় তাহলে অবশ্যই এ হাফ এ পরিমাণ ত্বরণে উপরে যাবে। এখন এর জন্য যদি আমি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে দেখি। এখানে ডমিনেটিং হলো তোমার অভিকর্ষণ বলটা, তো জি মাইনাস টোয়াইস টি ইকুয়াল টু 1 ইন্টু এ বাই 2। এই দুটো ইকুয়েশন যদি তুমি সলভ করো, তুমি টি এর মানটাও পাবা, এর মানটাও পাবা। তো আমি এটা সলভ করলাম না। এই যে তোমার আরেকটা প্রবলেম, এটা তোমরা সলভ করতে পারবা। তাই আমি এটা বাড়ি কাজ দিয়ে রাখলাম। অ্যানিমেশনটাকে দেখে নাও কীভাবে কাজ করে। সেমভাবে এটাও কাজ করে, সেমভাবে এটাও তোমার কাজ করবে। তার মানে এই যে নিচে যদি এক্স পরিমাণ নিচে নামবে, এই ব্লকটা টোয়াইস এক্স পরিমাণ সামনে যাবে। তার মানে এর ত্বরণ হবে টোয়াইসে, এর ত্বরণ হবে এর। কপি করলে এর উপরে দেখো দুইটা তার আছে, এখানে টি এখানে টি, তার মানে কপি কলের উপর নেট ফোর্স কাজ করবে টোয়াইস টি। কপি কল যদি টোয়াইস টি বলে উপরে টানা হয় তাহলে এই ব্লকটাও কি টোয়াইস টি বলে উপরে টানার কথা। ক্লিয়ার? কপি কলের যেহেতু ওজন নাই, এখানে আমার টান বলটাও চেঞ্জ হচ্ছে না। ওজন থাকলে সেটা আলাদা ব্যাপার। আর এখানে নিচে তোমার অভিকর্ষণ বল কাজ করবে। এখানে অভিকর্ষণ বলটা কেন আমি কাউন্ট করতেছি না, কাউন্ট না করার কারণ হলো যে এর রিয়াকশন ফোর্স আছে। রিয়াকশন ফোর্স আর অভিকর্ষণ বলের কারণে যে বলটা তৈরি হচ্ছে একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ক্লিয়ার? তো এখানে শুধু একটা বল কাজ করবে, সেটা হলো টি। তো ইন্টু টোয়াইসে ইকুয়াল টু তুমি টি লিখতে পারো। আবার এই দিক থেকে যদি লেখো তবে এটা 1 দিয়ে দিই, m2 ইন্টু এ, নিচে নামে টোয়াইস টি মাইনাস সরি ডমিনেটিং হলো তোমার অভিকর্ষণ বল, কারণ এটা নিচে নামতেছে, তার মানে এটা ডমিনেটিং, এটা থেকে বিয়োগ হবে। আচ্ছা, ক্লিয়ার? এখন হলো তোমরা এতক্ষণ যেগুলো ম্যাথ দেখলা সবকটা ছিল হলো তোমার টান বলের ক্ষেত্রে আমাদের যে দড়িটা ছিল সেটা ভরহীন ছিল। এখন যদি ভর দিয়ে দিলে কি করবে? এই যে মোটা হয়ে গেল, ভর দিয়ে দিল। এল লেন্থের যদি এম ভরে কোনো একটা বস্তু থাকে, আর তোমাকে কন্ডিশন তোমাকে অবশ্যই দিয়ে দেবে যে L/2 পজিশন, এই যে এইখান থেকে যদি টানা শুরু করি, এখান থেকে যদি আমি টান বল প্রয়োগ করি বা এই দিক থেকে টান বল কত হবে দড়ির ক্ষেত্রে, তাহলে তুমি ইজিলি কি করবা জানো? তুমি তখন কল্পনা করে নেবা এম ভর হলো তোমার এল এর জন্য, তাহলে L/2 এর জন্য কত হবে? m/2 ভর। ক্লিয়ার? এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে বড় অবজেক্টের সাথে একটা দড়ি দিবা, তার সাথে আর একটা অবজেক্ট ক্রিয়েট করে নেবা যেটা হবে m2 ভরের। এখন ভরহীন একটা তার নিয়ে আসো। এখন তুমি এটা অ্যানালাইসিস করো, এতক্ষণ যে টেকনিকগুলো ইউজ করছো সেম টেকনিক এখানেও প্রয়োগ করবা, দেখবা কি এটাও তোমার সলভ হয়ে গেছে। কঠিন কি ছিল যে তোমার এখানে একটা মাস দেওয়া আছে,
এই মাছটাকে আলাদা করে ভাবে কল্পনা করো, কিন্তু এই ট্রিকটা তখনই খাটবে যখন তোমার এটা সুষম ভরযুক্ত তার হবে। যদি এখন এখানে ভরের গ্রেডিয়েন্ট থাকে সেক্ষেত্রে আলাদা কনসেপ্ট আছে, সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে আজকের মতন এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি আরও কিছু অ্যাডভান্স ম্যাথ বা এইসব কনসেপ্ট নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।